দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম পক্ষ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের হিস্ট্রি মোগল পিরিয়ডের ক্লাস নিয়ে এসেছি। এসএলএসটির এই ক্লাসে আমরা আগের পর্বে সম্রাট আকবর করেছিলাম, তারপর আমরা যাব, তার আগে আমাদের বাবর হুমায়ুন শেরশাহ করা হয়ে গিয়েছিল এবং আজকে এই পার্টটা পুরোপুরি পলিটিক্যাল হিস্ট্রি শেষ হবে, যেখানে আমরা আকবরের শেষ জায়গা থেকে শুরু করব এবং শেষ হবে ঔরঙ্গজেবের। ক্লিয়ার? নেক্সট, যেখানটা আমি বলতে চাচ্ছিলাম যে এই মোগল যুগে আকবরের যে অবস্থাটা থেকে আমরা দেখলাম যে তার অসিরগড়ের দুর্গেও তার আক্রমণ করা হলো এবং অসিরগড় দুর্গ আক্রমণ করার পরে মাঝখানের যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে ১৬০২ সালে তার পুত্র জাহাঙ্গীর বিদ্রোহ করেছিল এবং সেই সময় আমাদের আবুল ফজলকে হত্যা করা হয়েছিল। এগুলো আমরা বলেছিলাম। এবারের যে পর্বটা আমাদের থাকবে সেখানে আকবরের সময় কিছু স্থাপত্য ভাস্কর্য, কিছু চিত্রশিল্পের উদাহরণ, এগুলো আমরা আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে তার সামাজিক সংস্কার যেগুলো রয়েছে সেগুলো বলব। দেখে নাও, এই যে দাস ব্যবস্থা, আমাদের দাস ব্যবস্থা এবং সতী প্রথা বন্ধ করেছিলেন হচ্ছে আকবর। এখানে একটা কথা মনে রাখবে, সতী প্রথার ক্ষেত্রে যারা স্বেচ্ছায় সতী হতে চাইতো তাদের কিন্তু পারমিশন দেওয়া হতো যে হ্যাঁ আপনি সতী হতে পারবেন, কিন্তু যারা হতে চাইতো না তাদের সতী হতে দেওয়া হতো না। তাই সম্পূর্ণ রকমভাবে যখন এই সতীদাহ প্রথা বন্ধের ব্যাপারটা আসে সেটা কিন্তু ঔরঙ্গজেব আনসার হবে। ঠিক আছে, বেশ। আকবরকে দিল্লীশ্বর এবং জগদীশ্বর নামে অভিহিত করা হয়েছে এবং এই ক্ষেত্রে বলা হয়েছে গড অফ দিল্লি এবং গড অফ দ্য ওয়ার্ল্ড, এই দুটো কথাই কিন্তু ওনাকে বলা হয়েছে এবং ভিনসেন্ট আর্থার স্মিথের মতো ঐতিহাসিক তাকে দ্য গ্রেট মুঘল বলে অভিহিত করেছেন। এবার দেখো, এই যে পয়েন্টটা বললাম, স্মিথ আকবরকে আকবর দ্য গ্রেট মুঘল বলে উল্লেখ করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আকবর এক্ষেত্রে ঝাড়খা দর্শন এবং তসলিমি চৌথ চালু করেছিলেন। ঝাড়খা দর্শনের ক্ষেত্রে মনে রাখবে যে যখন সম্রাট প্রজাদের কাছে দেখা দিতেন সেই সময় তাদের কথা শুনতেন, তাই তো? ওই সম্রাট প্রজাদের সামনে এলেন, এটাই হচ্ছে ঝাড়খা দর্শন। সেটা একটা দোতলা থেকে, একটা বড় ব্যালকনি থেকে তিনি দর্শন দিতে পারেন। ঠিক আবার কোনো ক্ষেত্রে হয় যে সম্রাট নিচে নেমে সবাইকে দর্শন দিচ্ছেন। তসলিমি চৌথ, এটা একটা প্রথা ছিল, এটা একটা সম্মানজনক ব্যবস্থা যেটা আকবরের সময় ছিল এবং দুর্ভিক্ষের জন্য অনুদানের ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক যেমন আমাদের মোহাম্মদ বিন তুগলক কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন তাকাবিয়াস সন্ধারে, ঠিক তেমনভাবে দুর্ভিক্ষ মানে ফ্যামাইন হলে তিনি অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাহলে জনহিতকর কাজ বা প্রজা হিতৈষণা দুটোই কিন্তু আকবরের সঙ্গে জড়িত ছিল। জৈন সন্ন্যাসী হরিবিজয়েশ্বরী, এটা পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে। হরিবিজয়েশ্বরীকে আকবর কি উপাধি দিয়েছিল? দেখলাম জগৎগুরু, ঠিক তো? তাহলে প্রশ্ন এসে যায়, স্যার আপনি জগৎগুরু হরিবিজয়েশ্বরীকে বলছেন, এই জগৎগুরু নামে কিন্তু আরো দুজন পরিচিত, তারা কারা? তাই তো, তারা কারা? এই প্রশ্ন বললে মনে রাখবে, একজন হচ্ছে আমাদের ইব্রাহিম আদিল শাহ টু, দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, তাকে বলা হয় জগৎগুরু এবং শঙ্করাচার্যকেও কিন্তু জগৎগুরু বলা হয়। পাশে লিখে দিচ্ছি এখানে জগৎগুরু শঙ্করাচার্য এবং ইব্রাহিম আদিল শাহ টু।
ঠিক আছে? দ্বিতীয়, এই কথাটা মাথায় রাখবে। দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহকে এই কথাটা কিন্তু বলা হতো। মনে থাকবে? বেশ, পরের পয়েন্টে চলে যাচ্ছি। আকবর আগ্রা দুর্গ তৈরি করেছিল, লাহোর দুর্গ তৈরি করেছিল, এলাহাবাদ দুর্গ তৈরি করেছিল। এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি, আগ্রা, লাহোর, এলাহাবাদ তিনটে দুর্গের সঙ্গে একটা অড দুর্গ থাকবে। কোনটি তৈরি করেনি? তখন এই উত্তরটা তোমায় করতে হবে। যারা মাদ্রাসা সার্ভিসে পরীক্ষা দিয়েছো তারাই কোশ্চেনগুলো দেখতে পাবে। বেশ, ফতেপুর সিক্রি, 5 মহল এবং তার প্রিয় হাতি হিরণ বা হারুন স্মৃতির উদ্দেশ্যে হিরণ মহল তৈরি করেছিলেন। মনে থাকবে? হিরণ মহল বা হারুন মহল। বেশ, এবার দেখো, এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে। আকবরের একটি বন্দুক ছিল, যে বন্দুকের নাম ছিল সংগ্রাম। ঠিক আছে? কি বললাম? আকবরের একটা বন্দুক ছিল যার নাম ছিল সংগ্রাম। এই সংগ্রামের ব্যবহার কিভাবে হয়েছিল সেটাও তোমাদের আমি বলে দিই। যখন জয়মল আর পত্তা, তাই তো, প্রতিরোধ গড়ে তুলেছিল উদয় সিং এর সময়, সেই সময় এই আমাদের জয়মলের মৃত্যু হয়েছিল আকবরের সংগ্রামের গুলিতে। ঠিক আছে? এবার আসছি আমরা চিত্রশিল্পীরা, কারণ আকবরের সময় প্রকৃতপক্ষে মোগল যুগের চিত্রশিল্পের সূচনা হয়, যার মধ্যে ছিল লাল, বাসওয়ান্ত, বসন্ত মানে হচ্ছে বাসওয়ান, এবং দসওয়ান্ত। ঠিক আছে? আব্দুল সামাদ বা আব্দুল সামাদ, মীর সৈয়দ আলী। মীর সৈয়দ আলী আর আব্দুল সামাদকে মনে রাখবে, এই দুজন শিল্পীকে হুমায়ুন নিয়ে এসেছিল পারস্য থেকে। মনে থাকবে? হুমায়ুন পারস্য থেকে এই দুই শিল্পীকে নিয়ে এসেছিল তহমাস্পের দরবার থেকে, ওদের বিতাড়িত করা হয়েছিল, তখন সে নিজের কোর্টে নিয়ে এসেছিল। এবার দেখো, এটাও মনে রাখবে, মুঘল যুগের চিত্রকলার পথিকৃৎ ফতেপুর সিক্রির লাল বেলেপাথরের তৈরি দেওয়ালে খোদিত কবিতাটি বিশেষ উল্লেখযোগ্য। ফতেপুর সিক্রি মানে যেখানটা হচ্ছে তার রাজধানী ছিল, সেখানে একটা স্টেটমেন্ট লেখা ছিল, খুব রিমার্কেবল, মানে খুব আকর্ষণীয় একটা লেখা। এবার প্রশ্ন করে, স্যার আকবর কোথায় মারা গিয়েছিলেন আর সমাধিটাই বা কোথায়? আগ্রা দুর্গ, আগ্রা ফোর্ট। সমাধি কোথায় আছে? সিকান্দারা বা সিকান্দাতে, সিকান্দারা বা সিকান্দারাতে, যেটা ফতেপুর সিক্রির মধ্যে অবস্থিত। স্পেলিংটা এইভাবে তোমরা দেখতে পারো, সিকান্দারা। মনে থাকবে? বেশ, তাহলে আকবরের সময় এখানে আমরা শেষ করছি এবং ঠিক তারপরে জাহাঙ্গীরকে দিয়ে আমরা শুরু করব। দেখো, এই যে নুরুদ্দিন, তাই তো, জাহাঙ্গীরের প্রকৃত নাম ছিল নুরুদ্দিন, এবং যেহেতু সেলিম চিশতি আশীর্বাদে তার জন্ম হয়েছিল, তাই তার নামের সঙ্গে সেলিম নামটা জুড়ে গিয়েছিল, এবং আকবর তাকে শেখু বাবা বলেই ডাকতেন, তাই তো। প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ নুরুদ্দিন সেলিম। ঠিক আছে? ওয়ার্ল্ড কঙ্করার বা বিশ্ববিজেতা, ওয়ার্ল্ড কঙ্করার বা বিশ্ববিজেতা নামে পরিচিত। এবার দেখো, এই ভদ্রলোক, তাকে এক কথায় আমরা বলি অর্ধেক রাজপুত বা অর্ধ রাজপুত। এখানে একটা ব্যাপার আছে, হাফ রাজপুত বা অর্ধেক রাজপুত এই জন্য বলা হতো যেহেতু তার মা ছিলেন একজন রাজপুত মহিলা। ঠিক ৩৬ বছর বয়সে ১৬০৫ খ্রিস্টাব্দে
তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। বেশ, তার মা ছিল বিখ্যাত পারসিক মহিলা মারিয়াম বেগম। মনে থাকবে, তার মা ছিল বিখ্যাত পারসিক মহিলা মারিয়াম বেগম। এবার একটা কথা এখানে আমি বলে দিই মারিয়াম বেগমের ক্ষেত্রে, এই কেউ কেউ এই মারিয়াম বেগমকে আবার যোধাবাই বলে মনে করেন। বেশ, তাহলে ৩৬ বছর বয়সে ১৬০৫ সালে যখন তিনি সিংহাসনে বসছেন, তার সামনের সমস্যাগুলো কি ছিল, কি ঘটনাগুলোই বা ঘটেছিল, সেগুলো একটু শুনতে হবে। প্রথম ঘটনাটা আমাদের মাথায় রাখবে যে জাহাঙ্গীরের জীবনের একটা বড় পর্ব রয়েছে নূরজাহানকে নিয়ে, তাই তো? এবং আরেকটা পর্ব রয়েছে ১২ ভূঁইয়াদের সম্পূর্ণ রকমভাবে দমন। আরেকটা পর্ব রয়েছে যে পর্বে আমরা দেখতে পাই মহাব্বত খায়ের বিদ্রোহ হয়েছিল। আরেকটা পর্বে দেখি যে পারস্যের যে শাহ আব্বাস, সে কি করেছিল, কান্দাহার দখল করে নিয়েছিল জাহাঙ্গীরের সময়। ওই যে কান্দাহার বেরিয়ে গিয়েছিল মানে জাহাঙ্গীরের সময়, সেটা কিন্তু আর মুঘল সাম্রাজ্যের সঙ্গে জুড়ে যায়নি, এটা মাথায় রাখবে। আরেকটা বড় পর্ব কি আছে, আরেকটা বড় পর্বে রয়েছে শিখ গুরু অর্জুনকে হত্যা করা, এক্সিকিউট করা, তাই তো, আমাদের মৃত্যুদণ্ড দেওয়া। এবং মনে রাখবে এত কিছুর পরেও জাহাঙ্গীরের সময়টা ছিল মুঘল যুগের চিত্রকলার সুবর্ণ যুগ, যাকে আমরা গোল্ডেন এজ বলি। এবং এই সুবর্ণ যুগ পিরিয়ডে ১৬১১ থেকে ১৬১১ বলবো না, জাহাঙ্গীরের সময় থেকেই বলবো, সেটার সূচনা হয়েছিল। এবং জাহাঙ্গীর এতটাই এতটাই সেই চিত্রশিল্পীদের নজরে রাখতেন যে বলেছিলেন, তোমরা যেই ছবি আঁকো আমি ঠিক বলে দেবো যে এই চিত্রশিল্পী এই ছবিটা এঁকেছে। ঠিক কথা। যাই হোক, এবং তার পরবর্তী যে পর্বটা রয়েছে, এটা জাহাঙ্গীরের একটা আত্মজীবনী। তাহলে বাবরের পর যদি বলে কেউ আত্মজীবনী রচনা করেছে, সেটা অবশ্যই হবে আমাদের জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনী চাকতাই তুর্কি ভাষায় লেখা, আর জাহাঙ্গীরের আত্মজীবনী কিন্তু মনে রাখবে কোন ভাষায় লেখা হয়েছিল, সেটা কিন্তু ফার্সি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, ঠিক যেমনটি আমরা দেখেছিলাম ওই গুলবাদান বেগম লিখেছিল আমাদের হুমায়ুনের জীবনী ফার্সি ভাষা। ঠিক, এবং সেই লেখাটা শুনলে অবাক হয়ে যাবে, সম্পন্ন হয়েছিল কিন্তু জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, জাহাঙ্গীর বলবো না, আকবরের সময়, সরি, আকবরের সময়। দেখে না, ১৬০৬ খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠ পুত্র খসরু তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক, এবং এই খসরুকে তিনি সাহায্য করেছিলেন, তিনি হচ্ছেন শিখ গুরু অর্জন। ঠিক, জাহাঙ্গীর এই বিদ্রোহটা দমন করেছিল এবং এই বিদ্রোহে খসরুর যে মদতদাতা ছিল বা পরামর্শদাতা ছিল, সেই শিখ গুরু অর্জুন দেবকে তিনি হত্যা করেন বা এক্সিকিউট করেন, তাই তো? এই যে হত্যাটা যে তাকে করা হয়েছিল, তোমরা সেটাও জেনে রাখো। তাকে হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখার পরে একবারে তপ্ত বালুকার মধ্যে রাখা হয়েছিল। তপ্ত বালুকার মধ্যে রাখার পরে যখন তাকে যমুনার জলের মধ্যে যেতে বলা হলো এবং যখন তিনি গেলেন, তখন তার শরীর এতটাই ক্লান্ত অবসন্ন ছিল, ওই জলের মধ্যে উনি কিন্তু দেহত্যাগ করলেন। বেশ, ১৬০১ খ্রিস্টাব্দে তিনি বর্ধমানের জাগিরদার শের আফগানের স্ত্রী নূরজাহানকে বিবাহ করেন। মনে থাকবে, এটা ১৬১১ ১৬১১ খ্রিস্টাব্দে তিনি বর্ধমানের জাগিরদার শের আফগানের স্ত্রী নূরজাহানকে বিবাহ করেন। এবার নূরজাহান সম্পর্কে একটু জেনে নাও। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। নূরজাহানের বাবার নাম ছিল আমাদের ইতিমদ্দৌল্লা। যদিও ইতিমদ্দৌল্লাটা একটা উপাধি, তার প্রকৃত নাম কিন্তু ছিল মির্জা ঘিয়াস বেগ। এবং নূরজাহানের মা ছিল আসমাল বেগম। নূরজাহানের এক ভাই ছিল যার নাম ছিল আসফ খান। এই নূরজাহানের সঙ্গে আমাদের বিবাহ দেওয়া হয় এক আফগানের, যে আফগানকে বলা হতো শের আফগান, তাই তো? এই ভদ্রলোকের একটা প্রকৃত নাম ছিল শের আফগানের, আলিকুলি ইস্তাজুলি বেগ। এবং এই ভদ্রলোক বর্ধমানের জাগিরদার হয়েছিলেন, এটাও মনে রাখবে। এই ভদ্রলোকের সঙ্গে যখন নূরজাহানের বিয়ে হয়, তখন তাদের একটি মেয়ে হয়, যে মেয়েটির নাম ছিল লাড মালিকা। ঠিক আছে, কি নাম বললাম?
লাড মালিকা। বেশ, এবার দেখো লাড মালিকা বা লাডলি বেগম যার কথাই আমি বলছি, সেখানেও একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে আমাদের ইসলাম খান যখন পাঠালেন কুতুবুদ্দিনকে শের আফগানকে হত্যা করার জন্য এবং শের আফগান সফল হলেন, ঠিক সেই সময় আমাদের নূরজাহানের মেয়ে, ঠিক আছে, যাকে আমরা বলি লাডলি বেগম, সে লাডলি বেগম, নট লাড মালিকা, সে লাডলি বেগমকে নিয়ে আসা হলো প্রাসাদে নূরজাহানকে সঙ্গে। এবং ওই প্রাসাদে যখন নূরজাহানকে দেখলেন জাহাঙ্গীর, প্রথমে নাম দিলেন হচ্ছে নূর মেহেল, ঠিক, মানে লাইট অফ দ্য প্যালেস। তারপরে বললেন নূর জাহান, যার মানে হচ্ছে তোমার লাইট অফ দ্য ওয়ার্ল্ড। দেখে নাও, নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা, শের আফগানের আসল নাম ছিল আলীকুলি ইস্তাজুলি বেগ। মনে থাকবে? জাহাঙ্গীর প্রথমে মেহেরুন্নিসাকে নূর মাহেল, হ্যাঁ দেওয়া আছে নূরজাহান, এই দুটো পয়েন্ট দেখবে, নূর মাহেল আর নূরজাহান। 1622 সাল পর্যন্ত সময়কাল নূরজাহান চক্র নামে পরিচিত ছিল, ঠিক আছে। নূরজাহান চক্র নামে পরিচিত ছিল। এই নূরজাহান চক্রের সঙ্গে যারা জড়িয়ে ছিল সেটা একটু জানতে হবে। এই নূরজাহান চক্রের সঙ্গে মেনলি জড়িয়ে গিয়েছিলেন আমাদের স্বয়ং নূরজাহান, তার ভাই আসফ খান, তার বাবা মির্জা গিয়াস বেগ বা ইতিমদ্দৌল্লা, এবং সেই সঙ্গে সঙ্গে খুররাম। খুররাম হচ্ছে জাহাঙ্গীরের পুত্র। এবং সেই বন্ধনটা যাতে শক্তিশালী হয় তার জন্য তিনি যে কাজ করেছিলেন, তার মধ্যে মনে রাখবে নূরজাহানের নূরজাহানের তোমার কি বলবো মেয়ে লাডলি বেগম, লাডলি বেগমের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল কার? শাহরিয়ারের, ঠিক আছে, শাহরিয়ারের বিয়ে দেওয়া হয়েছিল। ইভান একই সঙ্গে যখন আসফ খানের মেয়ে, যার নাম বললাম আমাদের মুমতাজ, তাই তো, তার প্রকৃত নাম ছিল আরজমান বানু বেগম, তার যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই বন্ধন বেশ শক্তিশালী হয়, ঠিক। এবার দেখো খুররম, সবার নামে আমি এখানে দিয়ে দিয়েছি। জাহাঙ্গীর একজন কবি ছিলেন এবং সুলেখক ছিলেন। তার লেখা আত্মজীবনী হলো তুজুক, তুজুকি জাহাঙ্গীরি, একটি উৎকৃষ্ট সাহিত্য। জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান বাংলাদেশের 12 ভূঁইয়াদের বিদ্রোহ দমন করেন। জাহাঙ্গীরের সময় ব্রিটিশ সম্রাট প্রথম জেমস, সমসাময়িক উইলিয়াম হকিন্স ভারতে আসেন। উইলিয়াম হকিন্স ভারতে আসেন 1608। এবার মনে রাখবে হকিন্স কিন্তু কখনো জেমস ওয়ানের দূত ছিল না, তার সমসাময়িক ছিল, এটা মাথায় রাখবে। হকিন্স জাহাঙ্গীরকে 400 মানসাবদারি পদে বহাল করেন এবং হকিন্সকেই বলা হয়েছিল ইংলিশ খান। 1612 থেকে 13 এর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন। এই কোশ্চেনটা বহুবার এসছে, তাই তো। 1612 সালে এই যে বাণিজ্য কুটির স্থাপন করেন, এখানে 12 থেকে 13 এই জন্য দেওয়া হয়েছে, কখনো অপশানে একটা 13 দেয়, 12 দেয় না। তাহলে যেটা রানী এলিজাবেথের চার্টার পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি হলো, এবং যেটা দানা বাঁধলো হচ্ছে কবে আমরা দেখতে পেলাম, যখন এটা সুরাটে তৈরি হলো ফ্যাক্টরি, প্রথম ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তাই তো। 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস অপর দূত স্যার টমাস র ভারতে আসেন। কি বললাম? 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অপর দূত, মানে আরেকজন দূত যার নাম টমাস র, ভারতে আসেন। অপরটা না লিখে তুমি দূত লিখতে পারো, কারণ এটা বলাবে না। এই ভদ্রলোক কিন্তু সে অর্থে আমাদের অ্যাম্বাসাডার ছিলেন না, হকিন্স।
স্যার টমাস্টো ১৬১৫ সালে যখন আসলো, তার আগেই কিন্তু মনে রাখবে আমাদের বাণিজ্য কুটিরটি স্থাপন হয়ে গেছে। ঠিক? বেশ। চলে এসো। জাহাঙ্গীর সর্বপ্রথম ভারতে তামাকের ব্যবহার করেন বা তামাকের ব্যবহারটা কি বলবো ছড়িয়ে দেন, এবং তিনি নিজেই আবার তামাকের ব্যবহার বন্ধ করে দেন। এবং পর্তুগিজদের তামাক ব্যবহার দেখেই বা পর্তুগিজদের কাছ থেকে সেই জিনিসটা জেনেই, মানে তামাকের ব্যবহারটা জেনেই কিন্তু সেটা চালু করেছিলেন। তার খারাপ ফল দেখে উনি বন্ধ করে দিয়েছিলেন। এটা মনে রাখবে, এই প্রশ্নটা খুব দেয়। তামাকের প্রচলনকরণ এক্ষেত্রে তিনি পর্তুগিজ বণিকদের উৎসাহ দেন। এই জাহাঙ্গীরই আবার তামাকের ব্যবহার বন্ধ করেন। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখ। তবে জাহাঙ্গীরের সময় স্থাপত্য কীর্তি কি, এটা খুব বিতর্কিত। কেউ বলে এটা বাবর, কেউ বলে জাহাঙ্গীর। তোমার বইগুলো দেখবে, কিন্তু মনে রাখবে এটা রিপেয়ার হোক বা যাই হোক, জাহাঙ্গীর কাশ্মীরের শালিমার বাগের সঙ্গে জড়িত। যারা গেছে, ঘুরতে গেছে, তারা দেখেছে কাশ্মীরের শালিমার বাগ। এবং তোমার ইতিমদ্দৌল্লা সমাধি, ইতিমদ্দৌল্লা হচ্ছে জাহাঙ্গীরের শ্বশুর মশাই। যদিও এটা তৈরি করেছিল আমাদের আসফ খান এবং নূরজাহান, তো দুটোই জাহাঙ্গীরের সময় তৈরি হয়েছে। লাহোরের কাছে ইতিমদ্দৌল্লা সমাধিটি নির্মিত হচ্ছে। জাহাঙ্গীর একজন সুবিচারক ছিলেন, তাই তিনি ম্যান অফ জাস্টিস নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, এই সুবিচারক মানে হচ্ছে তিনি খেয়াল রাখতেন যে মানুষের যেন কোনো রকমভাবে বিচারের অবনতি না হয়, তাই তো, বা কি বলবো মিসজাস্টিস যেন না হয়, সেটার জন্য খেয়াল রেখে উনি বিচার ব্যবস্থার উন্নতি করেন। এবং তার জন্য ওনাকে ম্যান অফ জাস্টিস বলা হতো। এবং তিনি তার প্রাসাদের ওই বারান্দার মধ্যে সে একটা বড় ঘন্টা বেঁধে রেখেছিলেন, যে ঘন্টা বাজালে উনি বুঝতে পারছেন কেউ বিচার চাইছে, তাই তো। জাহাঙ্গীরের রাজত্বকালটি ছিল মোগল যুগের চিত্রশিল্পের ক্ষেত্রে স্বর্ণযুগ। এইটা আসে পরীক্ষায়, বহুবার এসছে। তিনজন শিল্পীর কথা আমি আগেই বলেছিলাম। উস্তাদ মনসুর, যিনি পাখি এবং জীবজন্তুর ছবি আঁকাতে এক্সপার্ট ছিলেন, দক্ষতা ছিল তার। বিসেন দাস পোর্ট্রেট আঁকাতে খুব দক্ষ ছিলেন। এবং বিসেন দাসের পর আর একজন শিল্পীর কথা বলতে হয়, তিনি হচ্ছেন আবুল হাসান। যাই হোক, জাহাঙ্গীর বেল অফ জাস্টিস বা বিচারের ঘণ্টা আগ্রা দুর্গে প্রতিষ্ঠা করেছিলেন, বলেছিলাম এটা। জাহাঙ্গীর আইন দস্তুর উল আলম নামে পরিচিত, এটাও বলেছি। বিখ্যাত চিত্রশিল্পী ওস্তাদ মনসুর, আবুল হাসান, বিসেন দাস তার রাজত্বকালে খ্যাতি লাভ করে। ওস্তাদ মনসুর পাখি এবং জীবজন্তুর ছবি আঁকায় পারদর্শী ছিলেন। ঠিক আছে, তাহলে ওস্তাদ মনসুর, এই যে পাখি আর জীবজন্তুর কথা বললাম, যে ছবিগুলো লন্ডনে মিউজিয়ামে রাখা আছে। জাহাঙ্গীরের সভাকবি ছিলেন মীর আবু তালিম। মীর আবু তালিম হবে। এবার জাহাঙ্গীর বিসেন দাসকে পারস্যে পাঠিয়েছিলেন। জাহাঙ্গীর বিসেন দাসকে পারস্যে পাঠিয়েছিলেন পারস্যের শাহের তোমার কি প্রতিকৃতি আঁকার জন্য, তাই তো। এই শাহের নাম কি ছিল? শাহ আব্বাস। ১৬২২ সালের পারস্যের শাহ জাহাঙ্গীরের কাছ থেকে কান্দাহার কেড়ে নেন। শাহর নাম ছিল আব্বাস, শাহ আব্বাস। ঠিক। এবং এই যে বলেছিলাম কান্দাহার হারিয়ে গেছিল, যেটা আর ফিরে আসেনি। ১৬১০ থেকে ২৬-এর মধ্যে জাহাঙ্গীর আহমদনগরের মন্ত্রী মালিক আম্বরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। মনে রাখবে, মালিক আম্বরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৬১৫ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মেবারের রানা অমর সিংকে পরাস্ত করে এবং মোগল সেনাপতি খুররাম বা শাহজাহানকে সেই ভার দেওয়া হয়েছিল। তাহলে ১৬১৫ সালে যখন মেবারের রানা অমর সিংকে পরাস্ত করা হলো, তখন এই পরাস্তটা করেছিল কে? করেন হচ্ছে এই খুররম বা শাহজাহানের একটা ভূমিকা ছিল।
ঠিক আছে, কারণ তিনি সেনাপতি ছিলেন। এটা লিখে দিই, সেই সময় মোগল সেনাপতি ছিলেন খুররম বা শাহজাহান। ঠিক আছে। জাহাঙ্গীর মানসাবদারি ব্যবস্থায় এক আসপা মানে যার আন্ডারে একটা ঘোড়া, দো আসপা যার আন্ডারে দুটো ঘোড়া প্রথা চালু করেন। মনে রাখবে, তাহলে মনসাবদারি ব্যবস্থা যেটা আরবারের সময় চালু হয়েছিল, সেখানে এই ব্যাপারটা ছিল না, এক আসপা দো আসপা সিস্টেম, যেটা উনি কিন্তু চালু করেছিলেন। মনে থাকবে? বেশ। ১৬২৭ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মৃত্যু হয় জাহাঙ্গীরের, এবং সমাধিটি আছে কোথায়? লাহোরের শাহদারায়। সেই যখন উনি ফিরছিলেন কোথা থেকে, কাশ্মীর থেকে যখন উনি ফিরছিলেন, তখনই কিন্তু ওনার মৃত্যু হয়। এবং ওই কাশ্মীর থেকে লাহোরের পথে ওনার মৃত্যু হয়, এবং সমাধিটা রাখা থাকে কোথায়? লাহোরে, লাহোরের শাহদারা, লাহোরের শাহদারাতে। শাহজাহান, মনে থাকবে শাহজাহান। শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? খুররম। মনে থাকবে, যেটা আমরা আগেই দেখেছিলাম। এবং শাহজাহানকে এটা দেখেছিলাম যে নূরজাহান চক্রের মধ্যে একজন মেম্বার ছিলেন। এবার শাহজাহান কথার অর্থ কি? পৃথিবীর শাসক, তাই তো, ওয়ার্ল্ড গেসপার। ঠিক আছে, পৃথিবীর শাসক। এবার এই শাহজাহানের সময় সবচেয়ে বড় ঘটনা যেটা রয়েছে, সেটা হচ্ছে মোগল যুগের স্বর্ণযুগ। তাই তো, কে বলেছিল শাহজাহানের সময়টি হচ্ছে মোগল যুগের স্বর্ণযুগ? এটা হচ্ছে আমাদের এল শ্রীবাস্তব। সর্বপ্রথম বলেছিলেন শাহজাহানের সময় হচ্ছে স্বর্ণযুগ। মুঘল যুগের সুবর্ণযুগ। এই পয়েন্টটা যেখানে আমি একটা বক্স করে দিলাম, ভালো করে পড়বে। এবার শাহজাহানের একটা কথা বলে দিই, এই ভদ্রলোক 1592 খ্রিস্টাব্দে লাহোরে জন্মগ্রহণ করেছিল। আর তার মা জগৎ গোসাই ছিলেন রাজপুত হিন্দু। ঠিক আছে, জগৎ গোসাই। তাহলে সেই দিক থেকে তিনিও কিন্তু আমাদের আধা রাজপুত বা হাফ রাজপুত, ঠিক যেমনভাবে জাহাঙ্গীর। দুজনের মাই কিন্তু এদিক থেকে ব্যাপারটা কমন। ১৬১২ খ্রিস্টাব্দে শাহজাহান আসফ খাঁর কন্যা মুমতাজকে বিবাহ করেন, যে মুমতাজের আসল নাম বলেছিলাম আর্জ মান্দ বানু বেগম। মনে থাকবে? বিবাহতে ১৬১৭ খ্রিস্টাব্দে তাকে জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীর শাহজাহান উপাধি দেন। তাকে মানে হচ্ছে এই লোকটা, এটা এখানে গেল। তাকে মানে খুররমকে জাহাঙ্গীর শাহজাহান উপাধি দেন। ১৬১৭ সালে খুররম থেকে সে হলো শাহজাহান। এবার দেখো, যে প্রশ্নটা দেয় ১৬৩১ থেকে ৩২, এই টাইমটা কখনো ১৬৩২ দেয়। এই কাসিম খান, যিনি ছিল হচ্ছে আমাদের শাহজাহানের সেনাপতি, সে কি করেছিল? হুগলি থেকে বিতাড়িত করেছিল পর্তুগিজদের। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, বাংলা থেকে মানে বাংলার হুগলি ছিল, সেখানে থাকতো, বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। শাহজাহানের পরবর্তী যে কৃতিত্ব ছিল এটা পরীক্ষা দেয় 1633 খ্রিস্টাব্দে আমাদের দাক্ষিণাত্যের আহম্মদনগর রাজ্যটা শাহজাহান জয় করে, তাই তো। এবার আহম্মদনগরে কোন বংশ ছিল? নিজামশাহী বংশ। সে নিজামশাহী বংশকে ধ্বংস করে দেন। এরপর শাহজাহানের মনে হয় যে পিতৃভূমি পুনরুদ্ধার করা উচিত। পিতৃভূমি মানে হচ্ছে পূর্বপুরুষের যে ভূমি, তা পুনরুদ্ধার করা উচিত। সেই জন্য শাহজাহান আমাদের মধ্য এশিয়া নীতি নেন, এবং মধ্য এশিয়া নীতি নিতে গিয়ে শাহজাহান যেটা করেছিল, বাল্ক আর বাদাখশান দখল করতে যান, কিন্তু আলটিমেটলি ব্যর্থ হন। শাহজাহানের 4 পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, এদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু একমাত্র ঔরঙ্গজেব সাফল্য পেয়েছিল, বাকিরা ব্যর্থ হয়েছিল। এবং ঔরঙ্গজেব কিছুটা জায়গা দখল করার পরেও, ঠিক আছে, পুনরুদ্ধার করার পরেও খাদ্য এবং সৈন্যের অভাবে তিনি কিন্তু এটাকে আর তোমার অন্তর্ভুক্ত করতে পারেননি মোগল সাম্রাজ্যে। শাহজাহানের সময় সুবর্ণ যুগ, আমি বলে দিলাম, এটা বলেছিল কে কথাটা? এল শ্রীবাস্তব, এটা আমি বলে দিয়েছি, আশীর্বাদলাল শ্রীবাস্তব। এবং সবচেয়ে আকর্ষণীয় শাহজাহানের সময় যে স্থাপত্যটি, সেটা হচ্ছে তাজমহল। শাহজাহানের স্ত্রী যখন মুমতাজ বা আরজমান বানু বেগমের যখন মৃত্যু হয়, মৃত্যুর 1 থেকে 2 বছরের মধ্যে নির্মাণ কার্য শুরু হয়, 1632 থেকে 54। এটা সময়কাল, কেউ বলে 1600, আমাদের কি বলবো 33 থেকে 55, এটাও বলে। যাই হোক, আমি 32 থেকে 54 ক্ষেত্রে বলছি, যেটা অপশানে যেটা দিয়েছে। এবং বলে দিই, যখন এই তৈরি হয়ে গেল, এই আমাদের তাজমহল যখন নির্মাণ কার্য শেষ হলো, সেখানে মনে রাখবে মারাকানা, তাই তো, মারকানা, মারকানা বা মারাকানা বলে যে জায়গাটা আছে আমাদের রাজস্থানের, সেখান থেকে আমাদের হোয়াইট মার্বেল এসছিল, শ্বেত পাথর। ঠিক আছে, এই তাজমহলের মূল আমাদের নৃপতি ছিলেন উস্তাদ ঈশা খাঁ। মূল নৃপতি ছিলেন ওস্তাদ ঈশা খাঁ। ঠিক, এই তাজমহলের নকশাটি আমাদের নির্মাণ করেন ওস্তাদ আহমেদ। তাহলে এর ডিজাইনার আহমেদ, এবং এই কি বলবো, পুরো গঠনটা আর্কিটেক্ট মানে স্থাপত্যকারীটা ছিলেন যিনি, উনি হচ্ছেন ঈশা খাঁ। স্থপতি লিখে দিই, বেশ। এবার দেখো, মার্কানা আমি বলে দিয়েছি, নিয়ে এসেছিল পাথরটা। ময়ূর সিংহাসন, এটাকে তোমরা পিকক খান থর্ন বলো, এটা দিওয়ানি খাসে অবস্থিত। ঠিক আছে, যার নির্মাতা ছিলেন উস্তাদ বেবাদ আল খান। মনে রাখবে, উস্তাদ বেবাদ আল খান আর বলদেও দাস, এই বেবাদ আল খান নামটাই মনে রাখবে। এবার দেখো, শাহজাহান তারপরে যেগুলো করেছিল আমি জাস্ট বলে দিই, মুসাম্মান বুর্জ, শাহ বুর্জ, তারপরে হচ্ছে মৎস্যমহল, অঙ্গুরিবাগ মহল। ঠিক আছে, এবং এই অঙ্গুরিবাগ মহলের পরে যেটা তোমাদের মনে রাখতে হবে, রেড ফোর্ট, লাল কিলা, এটা শাহজাহানের একটা অসাধারণ কীর্তি। এবার যদি বলে মতি মসজিদ তৈরি হয়েছিল কোথায়, মতি মসজিদ তৈরি হয়েছিল কিন্তু আগ্রাতে 1654 সালে। আর যে মতি মসজিদটা দিল্লিতে অবস্থিত 1662 সালে হয়েছিল, সেটি কিন্তু আমাদের তৈরি করেছিল ঔরঙ্গজেব। তাহলে বলে দিই, মুসাম্মান বুর্জ, আসাদ বুর্জ, মৎস্য মহল, অঙ্গুরিবাগ মহল, অঙ্গুরিবাগ মহল, শীষ মহল, খাস মহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, মতি মসজিদ, আগ্রায় 1654, যেটা বলে দিয়েছিলাম, তৈরি হয়েছিল। শাহজাহান মোগলদের রাজধানী, এই মনে রাখবে,
সবসময় রাজধানী আগ্রাতে হচ্ছিল। তাহলে প্রথম মোগল যে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে যান তিনি হলেন শাহজাহান, মনে রাখবে। এবং এটার নাম কি দেয়, নতুন রাজধানীর নাম দেওয়া হয় শাহজাহানবাদ। আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন, রাজধানীর নতুন নাম হয় শাহজাহানবাদ। ১৭৫৮ খ্রিস্টাব্দে তার রাজত্বকালে তার 4 পুত্র, ঠিক আছে, দারা, সুজা, মুরাদ, দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেবের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয়। এখানে বলে দিই, 4 পুত্রের মধ্যে যে দারার কথা বললাম, দারা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। আর তৃতীয় এখানে হচ্ছে ঔরঙ্গজেব, আর সবশেষে হচ্ছে মুরাদ। আমি লিখে দিচ্ছি নিচে, ইনি হচ্ছেন 3, 1, 2, ঠিক আছে। এবার দেখো, এটাকে আমরা বলি ওয়ার অফ সাকসেশন বা উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, যে যুদ্ধে আলটিমেটলি জিতে যায় কে, আমাদের ঔরঙ্গজেব, ঠিক আছে। এবং যেটা করে উনি ১৬৫৮ খ্রিস্টাব্দেই শাহজাহানকে বন্দি করেন, মুসলমান বুর্জে রাখা হয় এবং ওইখানেই উনি মারা যান। কোথায়? ১৬৬৬-তে মুসলমান বুর্জ। সমাধিটা কোথায় রাখা হয়? কালিয়া হলে, ঠিক আছে। তাহলে এই শাহজাহানকে আমরা ইঞ্জিনিয়ার কিং জানি, ইঞ্জিনিয়ার কিং নামে। এবং একই সঙ্গে হচ্ছে ইঞ্জিনিয়ার কিং ছাড়া এই গোল্ডেন কিং এর একজন অংশীদার রাজা। লিখে দিই, শাহজাহানকে বিল্ডার কিং, স্থপতি রাজা, স্থপতি বাদশাহ এবং কি বলবো, ইঞ্জিনিয়ার রাজা। ঠিক আছে। এবার আমরা শাহজাহানের পর শেষ যে মোগল সম্রাট ঔরঙ্গজেবে চলে এলাম, যার সময়কাল হচ্ছে ১৬৫৮ থেকে ১৭৬০। ঠিক। এবার দেখো, এই ঔরঙ্গজেবের জন্ম হয়েছিল কোথায়? ১৬১৮-তে দিল্লিতে। এবং এই ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। কি বললাম? জিন্দা পীর। ১৬৫৮ খ্রিস্টাব্দে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। ১৬৫৮ সালে তোমাদের মনে আছে, উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধে চূড়ান্তভাবে জয়ী হয়ে শাহজাহান তো বন্দি করেছিলেন। তখন তিনি নিজেকে আমাদের বাদশাহ গাজী বলে উল্লেখ করেছিলেন। এই গাজী যে শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে, তার মানে হচ্ছে যিনি তোমার হচ্ছে এম্পেরর, এমন একজন সম্রাট, তিনি হচ্ছে ধর্মযোদ্ধা। গাজী মানে ধর্মযোদ্ধা। এবার দেখো, এই যে যুদ্ধগুলো হয়েছিল, সামুগড়ের যুদ্ধ, ধর্মাটের যুদ্ধ, বাহাদুরগড়ার যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধে, এই সবকটা যুদ্ধেই এদেরকে পরাস্ত করেছিলেন ভাইদের। বিশেষ করে দারা এবং দারার ছেলে সুলেমান সুকো। ৫৮ থেকে ৬১ খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার ভাই দারা সুজা মুরাদকে পরাস্ত ও নিহত করেন। ঠিক আছে, মনে থাকবে? বেশ। এবং এই যে যুদ্ধগুলো হয়েছিল, আমি এখানে বলেই দিচ্ছি, বাহাদুরগড়া, সামুগড়, দেওরাই, ধর্মার, এই যুদ্ধগুলো পরপর হয়েছিল, তাই তো। ১৬৫৮ সালে ধর্মাট আর সামুগড় খুব ইম্পর্টেন্ট। এবার এখানে সেটাই উল্লেখ করে দিলাম, খুব সংক্ষিপ্তভাবে দেখে নাও
যুদ্ধগুলোর নাম বললাম, সেটা হচ্ছে দারা সুজা মুরাদ ঔরঙ্গজেবকে, এই ঔরঙ্গজেব নয়, দারা সুজা মুরাদকে পরাস্ত করতে ও 3 বছর টাইম পুরোপুরি লেগেছিল। এরপরে ঔরঙ্গজেব যাকে নিজের গুরু বলে মানতেন, সে বেট জুমলাকে পাঠালেন কোচবিহার এবং আসাম জয় করতে, এবং সাফল্যের সঙ্গে কোচবিহার আসাম জয় করে ফেলল। কিন্তু আমাদের অহোম বা আসামের রাজার সঙ্গে সন্ধি করেন, তাই তো? আসামের রাজার সঙ্গে সন্ধি করেন কে? কে করলো সন্ধিটা? মির জুমলা। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো, তারপরে যে সমস্যাটা ছিল 1665, শিবাজির সাথে মোগল সেনাপতি জয় সিং এর পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। মনে থাকবে, 1665 খ্রিস্টাব্দে শিবাজির সাথে মোগল সেনাপতি জয় সিংহের পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। বেশ। এবং এই যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, তখন শিবাজি যে ঔরঙ্গজেবের অনেকগুলো দুর্গ আক্রমণ করেছিল বা দুর্গ দখল করেছিল, তার অনেকটাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। বাধ্য হয় 1669 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সম্পূর্ণভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ঠিক, মনে রাখবে। বেশ। 1669 থেকে 91, মানে 22 বছর ধরে তিনি জাট বিদ্রোহ দমন করেন। এবং এই যে জাট বিদ্রোহ হয়েছিল, জাট বিদ্রোহের নেতা কারা ছিল? প্রশ্নটা দেয়। জাট বিদ্রোহের নেতা ছিলেন গোখলা, রাজারাম এবং চূড়ামল। গোখলা, রাজারাম এবং চূড়ামল। গোখলা, রাজারাম এবং চূড়ামল, ঠিক তো? জাট বিদ্রোহ নেতা। এবার হলো সতনামি, এটা দিয়েছে স্কুল সার্ভিসে 2008 সালে, তাই তো? প্রশ্নটার সঙ্গে ছিল এরকম ভাবে যে সতনামি বিদ্রোহের নেতা কে ছিলেন। সতনামি বিদ্রোহের কথা বলতে গেলে একটু ছোট করে একটা জিনিস জেনে রাখবে, যে এই সময়টা যে আমাদের রেভিনিউ দিতে হতো, এই রেভিনিউ দেওয়া নিয়ে কিন্তু সমস্যা হয়েছিল জাটদের এবং সতনামীদের সঙ্গে। মেবারের নারনুলের মধ্যে সতনামী বিদ্রোহের সূচনা হয় কোথায় বললাম? নারনুল, মেবারের নারনুল। রেভিনিউ দেওয়া যখন বন্ধ করলো, তখন এই বিদ্রোহটা হলো। এবং এই বিদ্রোহের নেতা ছিলেন গরিব দাস হাটা। মনে থাকবে, এই বিদ্রোহ নেতা কে ছিল? গরিব দাস হাডা। 1675 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করল। তেগ বাহাদুর। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করে। এই তেগ বাহাদুরকে হত্যাটা এমনভাবে করা হয়েছিল দিল্লির চাঁদনি চকে, প্রকাশ্য রাস্তায় করা হয়েছিল, এবং যেটা খুব অবমাননাকর মনে হয়েছিল শিখদের কাছে। বেশ। এবার যদি জিজ্ঞেস করা হয় যে ঔরঙ্গজেব কবে তোমার হচ্ছে জিজিয়া কর আবার চালু করেছিলেন, তাহলে 1679 বা 1679 তিনি ব্রাহ্মণদের ওপরে জিজিয়া কর চালু করেন। খুব ইম্পর্টেন্ট। এই জিজিয়া কর বন্ধ করেছিল আবার 1712 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। মনে রাখবে। বেশ। 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের পুত্র দ্বিতীয় আকবর পিতার বিরুদ্ধে যুদ্ধ করেন বা বিদ্রোহ ঘোষণা করেন, এবং ঔরঙ্গজেব তা প্রতিহত করেন। এবার প্রশ্নটা হচ্ছে যে দ্বিতীয় আকবর যার কথা বললাম, তাকে মদদ দিয়েছিল কে? তাকে মদদ দিয়েছিল, মনে রাখবে, শাম্ভুজি।
ঠিক আছে, শম্ভুজি মদত দিয়েছিল এবং তার জন্য ও এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিল। 1686 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব বিজাপুর, এটা হচ্ছে দাক্ষিণাত্যের একটা রাজ্য। তাহলে 1633 সালে যদি শাহজাহান দখল করে থাকে আহমদনগর, তাহলে 1686 সালে এটা দখল করেছিলেন কে? মনে রাখবেন, তোমাদের ঔরঙ্গজেব, তাই তো? তাহলে ঔরঙ্গজেব বিজাপুর, এবং 87 সালে আমাদের আহমদনগরের পরের আবার একটা শক্তিশালী রাজ্য, তার নাম হচ্ছে গোলকুন্ডা, তাই তো? সেই গোলকুন্ডা 87 সালে উনি দখল করে নেন। কুতুবশাহীরা রাজত্ব করত গোলকুন্ডায়, উচ্ছেদ করে। 1689 খ্রিস্টাব্দে শিবাজির পুত্র শম্ভুজিকে পরাস্ত করেন এবং ডেথ পানিশমেন্ট দেন এবং নিহত করেন, তাই তো? এবং হত্যা করেন বা নিহত করেন। এই যে দেখছো শম্ভুজি কিন্তু ঔরঙ্গজেবের ছেলে, ঔরঙ্গজেবের ছেলে দ্বিতীয় আকবরকে তোমার কি করেছিলেন? তোমাকে সাপোর্ট করেছিলেন, ঠিক আছে, তার বাবার বিরুদ্ধে বিদ্রোহে। ঔরঙ্গজেব এই সময় নওরোজ উৎসব, ঝাড়খা দর্শন, রাজসভা নৃত্য পরিবেশন, তুলাদান, সঙ্গীত, তারপরে মুদ্রার মধ্যে যে কালমা লাগানো থাকে সে কালমা তুলে দিয়েছিল। তাহলে এখানে একটা প্রশ্ন চলে এলো, স্যার নওরোজ তো একটা পারসিক ফেস্টিভ্যাল, এটা ঔরঙ্গজেব তুলে দিল, ঝাড়খা দর্শনও তুলে দিল, তাহলে এবার বলুন এই যে সিজদার পাইবাস ছিল এটাকে তুলে দিয়েছে? দেখে নাও। এখানে লিখে দিচ্ছি আমি। শাহজাহান সিজদা প্রথা মোগল যুগে মোগল যুগে স্তব্ধ করেন, তাই তো? শাহজাহান সিজদা প্রথা বিলোপ করেন। তাই যেটা চালু হয়েছিল তোমার সেই গিয়াসউদ্দিন বালবানের সময়, সেটা মোগল যুগে আকবর আবার চালু করেছিল, সিজদা প্রথা, পাইবাস প্রথা, সেটাকেই কিন্তু উনি তুলে দেন, ঠিক আছে? এটার সঙ্গে একটা লিঙ্ক আছে, আমি বলে দিলাম। বেশ, পর্যায়কালটা এখানে বলাই আছে ঔরঙ্গজেবের, ওনার নিশ্চয়ই মনে আছে, তার 49 বছর প্লাস তার রাজত্বকাল ছিল। দেখে না একবার, 1658 থেকে 7 মানে 49 বছর। এবার এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে ঔরঙ্গজেব না আকবর কে বেশি দিন রাজত্ব করেছিলেন, কয়েক মাসের ব্যবধানে কিন্তু মনে রাখবে উত্তরটা হবে আকবর। ঠিক। এবার দেখো, ঔরঙ্গজেবের সময় উৎসব কম ছিল। ঔরঙ্গজেব লাহোরের বাদশাহী মসজিদ, দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেন। তাহলে দেখে নাও, দিল্লির মতি মসজিদ যেটা তৈরি হয়েছিল কত? 1662, মনে থাকবে। ঔরঙ্গজেবের যে পুত্র ছিল আজম, ঠিক আছে, সেই আজম তৈরি করেছিল তার মা বিবি ই দৌরান, তাই তো? বা রাবেয়া ই দৌরানের নামে এই ব্ল্যাক তাজমহল, যাকে আমরা বলি বিবিকা মাকবারা, বা যাকে আমরা বলি মিনি তাজ, বা যাকে আমরা বলি তাজমহল অফ সাউথ ইন্ডিয়া। বেশ, বিবি দৌরান বা বিবিকা মাকবারা, যা দক্ষিণ ভারতের তাজমহল বা মিনি তাজ নামে পরিচিত, ঠিক আছে? ঔরঙ্গজেব বুন্দেলা বিদ্রোহের নেতা 76 সালে বিদ্রোহ দমন করেন।
এটা ইম্পর্টেন্ট। রাজপুত বিদ্রোহের নেতা ছিল দুর্গাদাস কাঠোর এবং রাজ সিংহের বিদ্রোহ দমন করেন। 1707 সালে ঔরঙ্গজেব আমাদের আহমদনগরে দেহত্যাগ করেন। আহমেদনগরে দেহত্যাগ করেন। এবার এখানে ছোট দুটো জিনিস আমাকে বলতে হবে। ঔরঙ্গজেবের যে লেটার কালেকশন ছিল, যে চিঠির সম্ভার ছিল, সেই চিঠির সম্ভারটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে আমাদের ফতোয়াই আলমগীরি, ফতোয়াই আলমগীরি তো তার আদেশনামা, রুকাইয়াতি আলমগীরি। আফ্রিদি আর ইউসুফ জাহিদের বিদ্রোহ দমন করেন। এবার এই যে আফ্রিদি বিদ্রোহের নেতা আর ইউসুফ জাহিদের বিদ্রোহের নেতা, একজন হচ্ছে ভামু, ঠিক আছে, আরেকজন হচ্ছে আকমল। এই যে আফ্রিদি বিদ্রোহের নেতা ছিলেন আকমল, ইউসুফ জাহিদের বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে ভাগু। বীণাবাদক ছিলেন। সমাধি কোথায় আছে? ঔরঙ্গাবাদে। তিনি মোগল সম্রাটদের মধ্যে সর্ববৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। রাইট। 1689 থেকে 1707 এই দীর্ঘ সময় তিনি দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, মানে 11 আর হচ্ছে ওদিকে 7, 18 বছর। তার আদেশনামা হচ্ছে ফতোয়াই আলমগীর নামে পরিচিত। আলমগীরনামা নামক এক গ্রন্থের রচয়িতা ছিলেন মির্জা মোহাম্মদ কাজিম আর মুনতাখাব উল লুবাব। এই গ্রন্থের রচয়িতা ছিলেন কাফি খাঁ। এবার আমি দুটো কথা এখানে বলবো, অবশ্যই আমাকে এখানে বলতে হবে, এক্সট্রা পেজ নিচ্ছি আমি। শাহজাহান আর ঔরঙ্গজেবের সময়, যেটা আমি মোগল সাহিত্যে রেখেছি পরের চ্যাপ্টারে গ্রন্থগুলো, দু একটা বইয়ের কথা আমাকে এখানে বলতেই হবে, আর কিছু পর্যটকের কথা বলতে হবে। যেমন ধরো, এখানে আমি বলে দিই যে শাহজাহানের সময় এসেছিল বার্মিয়। যিনি পেশায় কি ছিলেন? ডাক্তার। তেভারনিয়ের, ঠিক আছে, তেভানিয়ের বা তেভারনিয়ের, তিনি ছিলেন আমাদের রত্ন ব্যবসায়ী, হিরে ও রত্ন ব্যবসায়ী। বার্নিয়ের, তেভারনিয়ের। তারপরে বলতে হয় যার কথা, তিনি হচ্ছেন মানুচি। এই মানুচি আমার দুজনের সময়, শাহজাহান ও ঔরঙ্গজেব, এই দুজনের সময় কাটিয়েছিলেন। আরও একটা ব্যাপার জেনে রাখো, যেটা আমি সাহিত্যে দিয়েছি, শাহজাহানের সময় বেশ কিছু বই লেখা হয়েছিল। যেমন ধরো পাতসানামা, এর লেখককে জানতে হবে। পাতসানামার লেখক হচ্ছে আব্দুল হামিদ লাহোরী। এটা খুব ইম্পর্টেন্ট বই। পাতসানামা ছাড়া আমাদের হাতে বাদশাহনামা, ঠিক আছে, মোহাম্মদ ওয়ারি। মনে থাকবে এটা। আবার এই বাদশাহনামা নামে আরেকটা বই আছে, যার লেখক হচ্ছে এনায়েত খাঁ। মনে থাকবে। এটা তোমরা দেখে রাখবে। এখানে মুনতাখাবুল লুবাবটা যেমন দেয়, কাফি খানের বইটা,
আর সঙ্গে সঙ্গে এটাও খুব জানা জরুরি, শাহজাহানে আরেকবার এক ঝলক দেখে নাও। এখানে মেনলি শাহজাহানের পুরো রাজনৈতিক ইতিহাসটা কিন্তু বর্ণনা করা হয়েছে। সিজদার ব্যাপারটা বলে দিয়েছি। জামাইতখানা, জামাইতখানা মসজিদ সবচেয়ে বড় আমাদের ভারতের মধ্যে মসজিদ। লিখে দিচ্ছি এখানটায়। জামাইতখানা মসজিদ হচ্ছে ভারতের মধ্যে সর্ববৃহৎ মসজিদ, যা শাহজাহান তৈরি করেন। কাসিম খান। ঠিক আছে, আদালতপুর। এই যে পাতাটা রয়েছে, এই পুরো পাতাটা কিন্তু শাহজাহানের সমান। হেডিং করে দিলাম শাহজাহান। যদিও আমি এগুলো নিয়ে একটা তোমার চ্যাপ্টার রেখেছি, যে চ্যাপ্টারে এগুলো সম্পূর্ণ রকমভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। বেশ, আবার আমি একটু রিক্যাপ জাহাঙ্গীরে চলে যাচ্ছি, দেখে নাও ভালো করে। জাহাঙ্গীরের সময় বই, তার আত্মজীবনীটার কথা এখানে বলা আছে, এটা দেখে নেবে আগে। বেশ, তাহলে আজকে রাজনৈতিক ইতিহাসের যে পর্বটা ছিল সম্পূর্ণ হলো, এবং সেখানে আমাদের গৃহযুদ্ধ থেকে আরম্ভ করে উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ, মোহাম্মদ খাঁর বিদ্রোহ, সবই আমি এখানে আলোচনা করে দিয়েছি। এবং জাহাঙ্গীরের সময় যে মোহাম্মদ খাঁর বিদ্রোহের সময় আমাদের নূরজাহান জাহাঙ্গীরকে তোমার রক্ষা করেছিল, সে ব্যাপারটাও আমি বলেছি, তোমরা শুনবে ভালো করে। পরের যে চ্যাপ্টারে আমরা ঢুকবো সেটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুঘলদের পুরোপুরি স্থাপত্য ভাস্কর্য, এবং তার সঙ্গে আছে প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন। আর তারও পরবর্তী যে টপিকটা হবে এখানটা হচ্ছে চিত্রকলা এবং লিটারেচার নিয়ে হবে। তাহলে আমাদের সম্পূর্ণভাবে মুঘলটা শেষ হয়ে যাবে, যেখানে আর কিছু বাকি থাকবে না। আমাদের একটাই কথা বলবার আছে, খুব বড় চ্যাপ্টার, শক্ত চ্যাপ্টার, ভেতরের দিকে অনেক কিছুই আছে, এটাকে রিভিশন করা দরকার। যার জন্য এত জিনিস, এত কিছু সব বলা হয়েছে। এসেনশিয়াল পয়েন্টগুলো কিন্তু এখানে মেনলি বলে দেওয়া আছে, এক্সট্রাগুলো আমি এখানে লিখে লিখে দিলাম, কিছু বলে দিলাম। ঠিক আছে, দিয়া ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা আবার ফিরে আসব পরবর্তী চ্যাপ্টারে, যেখানে মোগল প্রশাসনিক ব্যবস্থা এবং চিত্রকলা নিয়ে আমাদের আলোচনা হবে, বা স্থাপত্য ভাস্কর্য নিয়েও আলোচনা হবে। থ্যাংক